গত কয়েক বছর ধরে বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে যে অস্থিরতা চলছে তা এখন এক চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সাধারণ মানুষ যারা নিজেদের হাড়ভাঙা খাটুনির টাকা ব্যাংকে জমা রেখেছিলেন তারা আজ দিশেহারা। তারা ব্যাংকে গিয়ে নিজের টাকা ফেরত পাচ্ছেন না, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফিরছেন খালি হাতে। কিন্তু কেন এই সংকট? এই সংকটের মূলে কারা? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, আপনার জমানো টাকা কি আদৌ ফেরত পাবেন? আজ এইসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তিনি সরাসরি আঙুল তুলেছেন ব্যাংক লুটেরাদের দিকে। আজকের ভিডিওতে আমরা বিশদভাবে বিশ্লেষণ করব কোন সেই 5টি ব্যাংক যা একীভূত হচ্ছে, কোন 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের পথে, আর সরকার যে 20,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলছে তা দিয়ে কি আদৌ সাধারণ মানুষের পাওনা শোধ করা সম্ভব। এবং ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার আমানত সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। সম্প্রতি অর্থনীতি ও বাণিজ্য বিভাগের সিনিয়র সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এক অত্যন্ত সাহসী ও মানবিক অবস্থান নিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, আমানতকারীদের কোনো অপরাধ নেই। অপরাধ যদি করে থাকে তবে তা করেছে তারা যারা ব্যাংক লুট করেছে। একবার ভেবে দেখুন, এই একটি বাক্যের ভেতর কতটা ক্ষোভ এবং বাস্তবতা লুকিয়ে আছে। সাধারণ মানুষ তো ব্যাংকে টাকা রেখেছিলেন বিশ্বাসের ওপর ভিত্তি করে, কিন্তু সেই বিশ্বাসঘাতকতায় রূপ নিয়েছে যখন কিছু প্রভাবশালী গোষ্ঠী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে। গভর্নর স্বীকার করেছেন যে এই লুটের দায় আজ সাধারণ আমানতকারীদের ওপর এসে পড়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ব্যাংক এখন অর্থ মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরছে যেন সাধারণ মানুষের এই টাকা দ্রুত ফেরত দেয়া যায়। বিশেষ করে জুলাই মাসকে একটি লক্ষ্যমাত্রা হিসেবে ধরা হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হল সম্পদ। ব্যাংকের ভল্ট এখন প্রায় শূন্য, আর সম্পদ বলতে যা আছে তা দিয়ে সবার টাকা একসাথে ফেরত দেয়া অসম্ভব। গভর্নর স্পষ্ট করেছেন যে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে তারা আন্তরিক, কিন্তু প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। এখন আসা যাক সেই সুনির্দিষ্ট ব্যাংকগুলোর কথায় যাদের নাম শুনলে এখন আমানতকারীদের বুকে কাঁপন ধরে। ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। আপনারা জানলে অবাক হবেন, এই 5টি ব্যাংকে একচ্ছত্র আধিপত্য ছিল বিতর্কিত এস আলম গ্রুপের। এই 5টি ব্যাংকে প্রায় 2 লাখ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে, যার মধ্যে প্রায় 1.5 লাখ কোটি টাকাই এখন খেলাপি। ভাবা যায়, 1.5 লাখ কোটি টাকা! এই বিশাল অঙ্কের টাকা আজ সাধারণ মানুষের হাতে নেই, বরং তা আটকা পড়ে আছে কিছু অসাধু ব্যবসায়ীর পকেটে। সরকার এখন এই 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর বিপরীতে 20,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যেখানে 1.5 লাখ কোটি টাকা হাওয়া হয়ে গেছে সেখানে মাত্র 20,000 কোটি টাকা দিয়ে কি পরিস্থিতি সামাল দেয়া সম্ভব? গভর্নর জানিয়েছেন যে সীমিত সম্পদ দিয়ে একসাথে সব টাকা ফেরত দেয়া সম্ভব নয়। যারা ছোট আমানতকারী তাদের অগ্রাধিকার ভিত্তিতে টাকা ফেরতের চেষ্টা চলছে, কিন্তু বড় আমানতকারীদের হয়তো আরও লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে। এখানে একটি বিষয় আমাদের বুঝতে হবে, একীভূত হওয়া মানেই কিন্তু সমস্যার সমাধান নয়, এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা। এস আলম নিয়ন্ত্রণাধীন এই ব্যাংকগুলো যে পরিমাণ ধ্বংসের সম্মুখীন হয়েছে তা কাটিয়ে উঠতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। ব্যাংকের পাশাপাশি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআইগুলোর অবস্থা আরও ভয়াবহ। আপনারা হয়তো পিপলস লিজিংয়ের কথা শুনেছেন। এছাড়া আরও বেশ কিছু প্রতিষ্ঠান এখন মৃতপ্রায়। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে রুগ্ন 9 থেকে 10টি আর্থিক প্রতিষ্ঠানকে চিরতরে বন্ধ বা অবসায়ন করা হবে। এই তালিকায় যে নামগুলো উঠে এসেছে তা শুনলে আপনি শিউরে উঠবেন। পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, ফাস্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং এগুলো এখন অবসায়নের তালিকায়। এছাড়া প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বা বিআইএফসি এবং জিএসপি ফাইন্যান্সকেও সময় দেয়া হয়েছে নিজেদের শুধরে নেয়ার জন্য। তবে আশার কথা হল, অন্তর্বর্তীকালীন সরকার এই রুগ্ন প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের পাওনা মেটানোর জন্য 5,000 কোটি টাকা দেয়ার একটি নৈতিকত সিদ্ধান্ত নিয়েছে। জুলাই মাসের মধ্যেই এই অর্থের একটি বড় অংশ ছাড় হতে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
এই টাকা মূলত 2 দফায় পাওয়া যাবে। যদি এই 5,000 কোটি টাকা সঠিকভাবে বণ্টন করা হয় তাহলে ক্ষুদ্র আমানতকারীরা অন্তত কিছু টাকা ফেরত পাওয়ার আশা করতে পারেন। গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে অর্থ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে তাড়া দিচ্ছেন, কারণ তিনি জানেন সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অনেক মানুষ আছেন যারা এই সঞ্চয়ের ওপর ভিত্তি করে তাদের সংসার চালান, ওষুধের খরচ যোগান। তাদের জন্য এই জুলাই মাসের সুখবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ব্যাংক খাতের এই পরিস্থিতির কথা বলি তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটি কেবল একটি অর্থনৈতিক সংকট নয়, এটি একটি আস্থার সংকট। যখন মানুষ ব্যাংকে গিয়ে নিজের টাকা পায় না তখন তারা ব্যাংকিং সিস্টেমের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। আর এই বিশ্বাস পুনরুদ্ধার করা বিশ্বের যে কোনো অর্থনীতির জন্য সবচেয়ে কঠিন কাজ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী জুলাই মাস থেকে একটি নতুন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বিশেষ করে যারা NBFI এর গ্রাহক তারা অগ্রাধিকার পাবেন। কিন্তু 5টি বড় ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি একটু ভিন্ন। সেখানে 20,000 কোটি টাকা বিনিয়োগ করলেও মানুষের আমানত ফেরত দেওয়ার জন্য একটি কঠোর শৃঙ্খলা প্রয়োজন। গভর্নর বলছেন যারা ব্যাংক লুট করেছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু সমস্যা হলো সেই টাকা উদ্ধার করা। ব্যাংক লুটেরা তো টাকা দেশে রাখেনি, অধিকাংশ টাকাই পাচার হয়ে গেছে দেশের বাইরে। এখন সরকার এবং বাংলাদেশ ব্যাংক যদি সেই সম্পদ বাজেয়াপ্ত করে বিক্রি করতে পারে তবেই আমানতকারীদের বড় একটি অংশ তাদের পাওনা ফেরত পাবে। তবে বর্তমান পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়কে বারবার তাগাদা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারণ আমানতকারীদের ধৈর্য এখন সীমার বাইরে চলে গেছে। বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনারা আগে কখনোই শোনেননি বা কল্পনাও করেননি। এখন সেই সময়। ব্যাংক খাতের এই সংকটের পেছনের আসল রহস্য কি জানেন? শুধু কি এস আলম বা অন্য কোনো গ্রুপ? না, এর পেছনে রয়েছে একটি দীর্ঘস্থায়ী সিস্টেমিক কোল্যাপস। একটি অভ্যন্তরীণ গোপন রিপোর্ট অনুযায়ী এই ব্যাংকগুলোর অনেক সম্পদ যা ব্যাংকের খাতায় সুস্থ হিসেবে দেখানো হচ্ছে, বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। অনেক ক্ষেত্রে ভুয়া কোম্পানি খুলে ঋণ নেওয়া হয়েছে এবং সেই কোম্পানিগুলোর অফিসের ঠিকানায় গিয়ে দেখা গেছে সেখানে হয়তো কেবল একটি মুদি দোকান বা খালি জমি পড়ে আছে। সবচেয়ে ভয়ানক তথ্য হল এই ব্যাংকগুলো থেকে যে টাকা বের করে নেওয়া হয়েছে তার একটি বড় অংশ ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে, যার হদিশ পাওয়া বর্তমান প্রযুক্তিতেও বাংলাদেশের গোয়েন্দাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সরকার 20,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকা যাই দিক না কেন, এটি মূলত একটি ব্যান্ডেজ মাত্র। আসল ক্ষতটা আরও অনেক গভীরে। আপনাদের জন্য আমার ব্যক্তিগত পরামর্শ হল, যারা বর্তমানে এই ব্যাংকগুলোতে টাকা রেখেছেন তারা হুট করে সব টাকা তোলার জন্য হুড়োহুড়ি করবেন না। এতে ব্যাংকগুলো আরও দ্রুত দেউলিয়া হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের নতুন পরিকল্পনা অনুযায়ী ছোট আমানতকারীদের জন্য একটি সেফটি নেট বা সুরক্ষা কবচ তৈরি করা হচ্ছে। অর্থাৎ আপনার জমা যদি 5 লাখ টাকার নিচে হয় তাহলে আপনি অগ্রাধিকার ভিত্তিতে টাকা ফেরত পাবেন। কিন্তু যারা বড় অঙ্কের টাকা রেখেছেন তাদের সামনের দিনগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ব্যাংকগুলোর এই একীভূতকরণ প্রক্রিয়ার সময় ব্যাংকের নাম বদলে যেতে পারে, কিন্তু আপনার পাওনা থেকে যাবে। তাই ধৈর্য ধরা ছাড়া বর্তমানে বিকল্প নেই। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো দুশ্চিন্তাগ্রস্ত আমানতকারীকে একটু হলেও আশার আলো দেখাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই সদিচ্ছা যদি বাস্তবে রূপ নেয় তাহলে জুলাই মাস থেকে আমরা হয়তো একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাব। ব্যাংক খাতের নিয়মিত আপডেট এবং আপনার আমানতের সুরক্ষা নিয়ে পরবর্তী খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।